আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু হাতে বেশি সময় নাই। তো অল্প সময়ের মধ্যে তোমরা ম্যাথ নিয়ে আসলে অনেক চিন্তায় আছো যে কিভাবে পড়বা। এই অল্প সময়ের মধ্যে তোমাদের কোন চ্যাপ্টার গুলাতে বেশি ইম্পোর্টেন্স দেওয়া দরকার এবং কিভাবে 15 প্লাস মার্ক এনশিওর করবা সেই নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো তোমার কৃষিগুচ্ছের ম্যাথ প্রিপারেশন নিয়ে একটা সম্পূর্ণ রোডম্যাপ তুমি ইনশাআল্লাহ পেয়ে যাবা। এছাড়া আমাদের কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচটা আজকে থেকে শুরু হবে। তো এইটা মাত্র ৳১৯৯ তোমরা ভর্তি হইতে পারবা। তো যারা ভর্তি হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের পেজে ইনবক্স করলেই তোমাদের এখানে ডিটেইলসটা দেওয়া হবে। আর এটা রুটিনটা তোমরা আমাদের কমেন্ট বক্সে পাবা। এছাড়া ডেসক্রিপশন বক্সে পাবা। সেখান থেকে দেখে নিয়ে তোমরা চাইলে আজকে থেকে ভর্তি হয়ে যেতে পারো এবং আজকে রাত ৯টা থেকেই কিন্তু এক্সাম ব্যাচটা শুরু হবে। তো যারা কৃষির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন হতে যাচ্ছে। চলো কথা না বলে আমরা শুরু করি অ্যানালিসিসটা। তো প্রথমে আমরা যে আমাদের গণিত প্রথম পত্র এটা নিয়ে কথা বলবো। তো গণিত প্রথম পত্রে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে কোন চ্যাপ্টারগুলো পড়া দরকার সেগুলো নিয়েও কথা বলবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ দেখো। তো প্রথমে আসো ম্যাট্রিক্স থেকে। তো ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি আমাদের 24, 25, 23, 24 এ 2টা করে প্রশ্ন ছিল। রিসেন্ট ইয়ারগুলোতে 2টা করে প্রশ্ন আসছে। বাট আমাদের 20, 21 সেশন 21, 22 সেশনে কিন্তু কোনো প্রশ্ন আসে নাই। তো এই বছর কিন্তু তোমার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় করবে এবং 2020, 21 সেশনে তোমাদের হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রশ্ন করছিল। অর্থাৎ আমি যেই সেশনে পরীক্ষা দিয়েছিলাম তখন ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসে না। বাট এই বছর ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। কারণ আমরা রিসেন্ট ইয়ারগুলোতে দেখছি প্রশ্ন আসছে এবং শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসলে ম্যাট্রিক্স থেকে অবশ্যই প্রশ্ন আসবে। যেহেতু অধ্যায়টা ছোট তো তোমরা এখানে বেশ কিছু জিনিস পড়বা ম্যাট্রিক্সের প্রকারভেদ, বিশেষ করে প্রতিসম ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এছাড়া তোমাদের বিপরীত ম্যাট্রিক্স হলে কি শর্ত হবে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় কিভাবে করে এটা দেখবা। এরপর ম্যাট্রিক্সের গুণটা দেখবা, মাত্রা দেখবা। এই 3টা বিষয় দেখলে মোটামুটি কভার হয়ে যাবে ম্যাট্রিক্স পার্টটা। এবার সরলরেখা। তো সরলরেখাটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে প্রত্যেক বছরের প্রশ্ন আসছে এবং প্রশ্নের পরিমাণটা দেখো। 24, 25 এ একটা প্রশ্ন ছিল, 23, 24 এ একটা, 22, 23 এ দেখো 5টা প্রশ্ন ছিল, 21, 22 এ 4টা প্রশ্ন ছিল এবং 20, 21 এ 3টা প্রশ্ন ছিল। তার মানে আমাদের যদি এই ইয়ারগুলো দেখি দেখো 4টা 5টা করে প্রশ্ন ছিল এই সরলরেখা চ্যাপ্টার থেকে। ইভেন এই বছরের জন্য তোমার সরলরেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তোমাদের পরীক্ষায় প্রশ্ন করতে পারে, তো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু সরলরেখা থেকে অনেক বেশি প্রশ্ন দেয়। তো অবশ্যই সরলরেখাটা খুব ভালোমতো পড়বা। তো এখানে স্থানাঙ্ক ব্যবস্থা, স্থানাঙ্ক রূপান্তরগুলা কার্তেশীয় থেকে পোলার, পোলার থেকে কার্তেশীয় এবং তোমাদের যে পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ কনভার্ট করা এই টপিকগুলা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে বিভিন্ন সরলরেখার সমীকরণ, লম্বরেখার সমীকরণ, সমান্তরাল সরলরেখার সমীকরণ, 2টা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় এদের মধ্যবর্তী দূরত্ব, এবং 2টা সরলরেখার মধ্যবর্তী কোণ এই টাইপগুলা কিন্তু অনেক বেশি আসে। তারপর 2টা সরলরেখা যদি লম্ব হয় তাহলে কি হবে? ঢাল দ্বয়ের গুণফল -1 সেখান থেকে তোমাকে অজানা একটা রাশির মান দিবে। a অথবা b এর মান বের করো। অথবা 2টা সরলরেখা যদি সমান্তরাল হয় সেই ক্ষেত্রে একটা অজানা রাশি a অথবা b এর মান বের করো। এমন টাইপের প্রশ্নগুলা কিন্তু দিবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে? ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় এই পার্টটা ভালো করে দেখবা। ভর কেন্দ্রের যে স্থানাঙ্ক বের করার যে সূত্র এটা থেকে প্রশ্ন আসে। এগুলো একটু ভালো করে দেখলে মোটামুটি সরলরেখা পার্টটা তোমার কভার হয়ে যাবে। ঠিক আছে? যেগুলো বললাম খাতায় নোট ডাউন করে রাখো। বৃত্ত। তো বৃত্ত থেকে বৃত্তের সমীকরণ, বৃত্তের যে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় এবং বৃত্ত x অক্ষকে ছেদ করলে খন্ডিতাংশের পরিমাণটা কত, y অক্ষে খন্ডিতাংশের পরিমাণ কত, এই ধরনের সূত্রগুলো আসে। ঠিক আছে? আবার x অক্ষকে স্পর্শ করলে c এর মান কত, y অক্ষকে স্পর্শ করলে c এর মান কত, এই ধরনের প্রশ্নগুলো দিবে এবং স্পর্শকের সমীকরণটা এখান থেকে পড়ে নিবা। ঠিক আছে? দেখো বৃত্ত থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে। তার মানে এই চ্যাপ্টারটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। 24, 25 এ 2টা প্রশ্ন আসছে, 23, 24 এ একটা, 22, 23 এ একটা, 21, 22 এ একটা, 20, 21 এ একটা। তার মানে শুধুমাত্র গত বছরে 2টা প্রশ্ন ছিল এখান থেকে। আচ্ছা, সংযুক্ত গণিত ত্রিকোণমিতি থেকে তোমার প্রশ্ন তেমন আসতে দেখা যায়নি বিগত 3 বছরে। কিন্তু 21, 22 সেশনে একটা প্রশ্ন ছিল, 20, 21 এ 2টা প্রশ্ন ছিল। তো 20, 21 সেশনে গাজীপুর থেকে প্রশ্ন আসছে। তার মানে আমাদের এই বছরও সংযুক্ত গণিত ত্রিকোণমিতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে বিভিন্ন কোণের যে আ প্রমাণগুলা, ঠিক আছে? প্রমাণগুলো তোমার একটা রাশি দেওয়া থাকবে। বলবে যে থিটার মান এত হলে এই রাশিটার ভ্যালু কত বা থিটার মান বের করো এরকম টাইপের এবং সমীকরণ সমাধান। ঠিক আছে? সমীকরণ সমাধান যদিও বিপরীত ত্রিকোণমিতিতে আছে বাট এখান থেকেও কিছু প্রশ্ন তোমাকে দিয়ে দেয়। তো তুমি এখানে কি করবা? কোশ্চেন ব্যাংকটা ভালোমতো এনালাইসিস করবা। তাহলে মোটামুটি কভার হয়ে যাবে। কৃষির কোশ্চেন ব্যাংকটা এবং ভার্সিটি এমটের কোশ্চেন ব্যাংকটা সলভ করলে কভার হয়ে যাবে। আমরা এরপরে কিন্তু তোমাদের দেখাবো আসলে ম্যাথ পার্টটা তোমার কিভাবে পড়লে 15 প্লাস মার্ক অল্প সময়ের মধ্যে এনশিওর করতে পারবা। সেদিকে বলবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখো। ঠিক আছে? আচ্ছা, অন্তরীকরণ। অন্তরীকরণটা আসলে প্রত্যেকটা ভার্সিটির জন্য ইম্পোর্টেন্ট। যদি পড়তে পারো খুবই ভালো। দেখো এখানে 20, 21 এর জন্য কিন্তু 4টা প্রশ্ন ছিল। 21, 22 এ 3টা ছিল। এবং আমরা 22, 23 এ একটা ছিল, 24, 25 এ একটা ছিল, আবার দেখো 23, 24 এ কিন্তু 3টা প্রশ্ন আসছে। তার মানে অন্তরীকরণ থেকে কিন্তু মাস্ট প্রশ্ন আসবে এবং মিনিমাম 2টা প্রশ্ন তো পাবা। মিনিমাম যদি আমরা গড়ে হিসাব করি তবুও এখানে 2টা প্রশ্ন আসবে অন্তরীকরণ থেকে। নেক্সট আমরা যদি দেখি যোগজীকরণ। তো যোগজীকরণ থেকে
24 আচ্ছা অন্তরীকরণ থেকে কি পড়বা? অন্তরীকরণ থেকে তুমি জাস্ট এগ্রি কোশ্চেন ব্যাংকটা টাইপ ওয়াইজ সলভ করো। যে টাইপগুলো আছে ওগুলো ভালোমতো সলভ করলে বুঝলে তুমি এগ্রিটা অনেকটা কনফার্ম করে ফেলতে পারো। ঠিক আছে? এক্ষেত্রে নেটওয়ার্ক বইটা তুমি দেখতে পারো। নেটওয়ার্ক বই অধ্যায় ভিত্তিক টাইপ ওয়াইজ দেওয়া আছে। সেখান থেকে তুমি অন্তরীকরণের পার্টটা দেখে নিবা। অনেকটা কভার হয়ে যাবে। যোগজীকরণ। তো যোগজীকরণ থেকে দেখো আমাদের প্রত্যেক বছর পর অন্তরীকরণ ক্যালকুলাস ফার্স্টটা ইম্পোর্টেন্ট। 24-25 একটা ছিল, 23-24 2টা ছিল, 22-23 একটা ছিল, 21-22 3টা প্রশ্ন ছিল, 20-21 একটা ছিল। তো এটার ক্ষেত্রে আমি সেম বলব যে নেটওয়ার্ক বইটা তোমরা ভালোমতো চ্যাপ্টারটা শেষ করো, অন্তরীকরণ যোগজীকরণ, তাহলে দেখবে টাইপ অনেকটা কমন পেয়ে যাবা। তো ভেক্টর, ফাংশন চ্যাপ্টারটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরে। দেখো ফাংশন থেকে তোমাদের 23-24 2টা প্রশ্ন ছিল, 21-22 প্রশ্ন ছিল না। আমাদের 20-21 জাস্ট একটা প্রশ্ন ছিল। মানে আমরা যদি বিগত 5 বছরের হিসাব করি তো সেখানে 23-24 2টা আসছে এবং 20-21 একটা আসছে। আর যদিও আসে নাই কিন্তু ফাংশন থেকে শর্ট সিলেবাস বাইরে অনেক সময় প্রশ্ন করে আসে। যদি তুমি শর্ট সিলেবাসটাকে ভালো করে পড়ো, যেহেতু হাতে সময় কম, তো এইটা পড়লে মিনিমাম তুমি 15+ মার্ক ইনশিওর করতে পারবা। ঠিক আছে? ভেক্টর থেকে তোমার গত বছর ভেক্টর পার্টটা তোমার যে ফিজিক্সের ভেক্টর আছে না, মধ্যবর্তী কোণ নির্ণয়, লব্ধি, এরকম টাইপের প্রশ্নগুলাই আসে। এত ঘাবড়ানোর কিছু নাই। ঠিক আছে? আচ্ছা 23-24 তোমার একটা প্রশ্ন ছিল, 20-21 একটা প্রশ্ন ছিল। ঠিক আছে? বিন্যাস সমাস থেকে তোমার প্রশ্ন আসে না, তো তুমি চাইলে এটা স্কিপ করতে পারো। তুমি এটাও স্কিপ করতে পারো। ভেক্টর পার্ট ফিজিক্সে যা পড়ছো ওই কনসেপ্ট দিয়ে তোমার এখানে কভার হয়ে যাবে। ফাংশন পার্টটা তুমি চাইলে দেখতে পারো। কোশ্চেন ব্যাংক, এগ্রি কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাবা, এনাফ। ঠিক আছে? এগ্রি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, যে টাইপগুলো আছে ওইগুলা করলেই মোটামুটি কভার করে ফেলতে পারবা। ঠিক আছে? আবারও বলছি, আমাদের কৃষিকুচ্ছ এক্সাম ব্যাচটা কিন্তু আজকে থেকেই শুরু হচ্ছে। একদম আগামী তোমার 40 দিনের রোডম্যাপে সাজানো হয়েছে, একদম গোছানো ভাবে। যারা প্রিপারেশন নিতে চাও, এখানে সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ এক্সাম হবে, পেপার ফাইনাল এক্সাম হবে, সাবজেক্ট ফাইনাল এক্সাম হবে এবং ফাইনাল মডেল টেস্টও কিন্তু হবে। তো সবকিছুই মাত্র 199 টাকায় তুমি পেয়ে যাচ্ছ। যারা হোয়াটসঅ্যাপে নক দিবা, ডিটেইলসটা পেয়ে যাবা। ঠিক আছে? পরবর্তীতে আসো আমাদের গণিত দ্বিতীয় পত্র নিয়ে কথা বলি। তো এইখানে আমাদের জটিল সংখ্যা, বহুপদী সমীকরণ, যদি দুইটা চ্যাপ্টার দেখি, এই দুইটা চ্যাপ্টার মোটামুটি তোমাদের জন্য ইজি আছে। তুমি দুইটা চ্যাপ্টার শেষ করে ফেলবা। ঠিক আছে? দুইটা চ্যাপ্টার সুন্দর মতো এগ্রি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা ভালো মতো বুঝে, তাহলে এই দুইটা চ্যাপ্টারের যে টাইপগুলো আছে সেগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। জটিল সংখ্যা দেখো প্রত্যেক বছরের প্রশ্ন আসছে, জাস্ট 21-22 আসে নাই। বাকি বছরগুলোতে প্রত্যেকটা প্রশ্ন আসছে একটা করে। আর 20-21 তোমার কিন্তু দুইটা প্রশ্ন ছিল। মানে জটিল সংখ্যাটা আমাদের কিন্তু ভালো মতো পড়তে হবে। ঠিক আছে? বহুপদী সমীকরণ, এখান থেকেও তুমি একটা প্রশ্ন পাবা। বহুপদী সমীকরণ থেকে তোমাকে একটা জটিল মূল দেয়া থাকবে। ঠিক আছে? তোমাকে একটা এরকম a প্লাস ib এই মূল দেয়া থাকবে। তাহলে সমীকরণটা কি হবে? তো আমরা জানি কি একটা মূল যদি জটিল সংখ্যা a প্লাস ib হয়, তাহলে অপর একটা মূল অবশ্যই তার অনুবন্ধী হবে। তার মানে a মাইনাস ib। তখন তোমাকে সমীকরণটা গঠন করতে দিবে। ঠিক আছে? এই যে x স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু x প্লাস ab। তো ওই সূত্র দিয়ে তোমাকে দ্বিঘাত সমীকরণটা গঠন করতে হবে। তো এরকম প্রশ্নগুলা বহুপদী থেকে বেশি আসে। অথবা মূলের যে সমীকরণগুলা, তোমাকে আলফা বিটা একটা মূল হলে 1/আলফা 1/বিটা এই মূল বিশিষ্ট সমীকরণটা কি হতে পারে, বা -1/আলফা -1/বিটা এরকম মূল বিশিষ্ট সমীকরণ কি হতে পারে। তো এই ধরনের প্রশ্নগুলা কিন্তু বহুপদী সমীকরণ থেকে দিয়ে থাকে। তো এই টাইপগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। কণিক থেকে এটা আসলে খুবই ইম্পর্টেন্স আমাদের জন্য। কণিক থেকে দেখো 24-25 দুইটা প্রশ্ন ছিল, 23-24 একটা ছিল, 22-23 দুইটা, 21-22 একটা, 20-21 আসে নাই। বাট এই বছর কণিক থেকে প্রশ্ন আসবে মাস্ট। ঠিক আছে? তো বিশেষ করে পরাবৃত্ত পাঠটা ভালো করে দেখবা। পরাবৃত্তে যতগুলা রাশি আছে, বিশেষ শীর্ষের স্থানাঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এই যে যতগুলা রাশি আছে এবং উপবৃত্তের যে আমাদের উৎকেন্দ্রিকতা থেকে প্রশ্ন আসে। তো উৎকেন্দ্রিকতাগুলা উপবৃত্ত, অধিবৃত্ত দুইটার উৎকেন্দ্রিকতা কিভাবে বের করতে হয়, একটা সমীকরণ দেয়া থাকলে সেটাকে স্ট্যান্ডার্ড সমীকরণে কিভাবে কনভার্ট করে a এবং b এর মান বের করে উৎকেন্দ্রিকতা বের করতে হয়, সেই টাইপগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা। বিপরীত ত্রিকোণমিতি থেকে দেখো প্রত্যেক বছরই প্রশ্ন আসছে এবং শুধুমাত্র 23-24 একটা প্রশ্ন ছিল, বাকি বছরগুলোতে দুইটা করে প্রশ্ন আসছে। তার মানে এই চ্যাপ্টারটা আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বিপরীত ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে, যেমন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y বা sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, এরকম যে ভ্যালুগুলো আছে সেগুলো ভালো করে দেখবা। তারপর দেখবা একটা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু π/2 একটা মান আসে। তো ওই মানটা কিন্তু বেশিরভাগ আসে দেখা যায়। আর এখান থেকে সমীকরণ সমাধান, ঠিক আছে? সমীকরণ সমাধানে যে সাধারণ সূত্রগুলা, এই sin θ = 1 হলে থিটার মানটা কত, cos θ = -1 হলে থিটার মানটা কত, এই যে সাধারণ সমীকরণের যে মানগুলা সেগুলো থেকে প্রশ্ন আসে, সেগুলো ভালো করে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে? আচ্ছা, স্থিতিবিদ্যা থেকে মোটামুটি 21-22-23 শুধু প্রশ্ন আসছে, বাকি অধ্যায়গুলোতে আসে নাই। গতিবিদ্যা থেকে প্রশ্ন আসছে বিগত 2 বছর। তো এখানেও গতিবিদ্যা, স্থিতিবিদ্যা তুমি জাস্ট এগ্রি কোশ্চেন ব্যাংকটা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে যাও, ভার্সিটি এই ইউনিটের কোশ্চেনগুলো দেখে যাও, কভার হয়ে যাবে। এত কিছু দেখার দরকার নেই। অসমতা থেকে একটা প্রশ্ন ছিল গত বছর, 22-23 ছিল একটা। এই দুইটা প্রশ্ন আসছে শুধুমাত্র অসমতা থেকে। দ্বিপদী বিস্তৃতি থেকে তোমার গত বছর দুইটা প্রশ্ন আসছে এবং বিবিধ থেকে একটা। তার মানে গত বছর আমরা দেখতে পাচ্ছি একটা, দুইটা, তোমাদের হচ্ছে তিনটা
3টা আর আগে 4টা প্রশ্ন, আর এই পাশে থেকে 2টা 6টা প্রশ্ন আসছিল মোটামুটি শর্ট সিলেবাস বাইরে থেকে। ঠিক আছে? 6টা প্রশ্ন শর্ট সিলেবাস বাইরে থেকে, তার মধ্যে তোমরা পারবা। ঠিক আছে? 6টা আসছিল শর্টের বাইরে। শর্টের বাইরে আসছিল 6টা। তার মধ্যে অসমতা পাঠটা তোমরা এখানে হয়তো পারতা না। দ্বিপদী বিচ্ছেদি পারতা না। বিবিধ থেকে যেটা আসছে এটা একটু মাথা খাটালে পারতা। আর ভেক্টর থেকে যে প্রশ্নগুলো আসছে লব্ধি, মধ্যবর্তী কোণ, এগুলো তোমরা পারতা। ঠিক আছে? তার মানে 4টা প্রশ্ন আমরা বলবো, 4টা প্রশ্ন আমরা বলবো মোটামুটি শর্টের বাইরে। ঠিক আছে? তোমরা শর্টের বাইরে থেকে দেখো দ্বিপদী বিস্তৃতি থেকে 20-21 আসছে এবং গত বছর আসছে। দ্বিপদী বিস্তৃতিটা একটু পড়ে নিবা। দ্বিপদী বিস্তৃতি থেকে কোশ্চেন ব্যাংকটা একটু ভালোমতো সলভ করে যে টাইপগুলো আছে সেই টাইপগুলো একটু পড়ার চেষ্টা করবা এবং সূত্রগুলা, ফর্মুলাগুলো দেখার চেষ্টা করবা। তাহলে মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে? শর্টের বাইরে। আর শর্ট সিলেবাসের বাইরে চেষ্টা করো। শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে এগুলো মোটামুটি ভালো করে পড়ার। তো এর মধ্যে যদি তুমি কিছু চ্যাপ্টার বাদ দিতে চাও সেক্ষেত্রে আমি তোমাকে বলবো, দেখো যদি তোমার কাছে অন্তরীকরণ, যোগজীকরণ কঠিন লাগে তাহলে তুমি প্রথম 1টা 2টা 3টা 4টা এই 4টা চ্যাপ্টার ভালো করে পড়ো। ঠিক আছে? অন্তরীকরণ যোগজীকরণের মধ্যে যেকোনো একটা শেষ করো। ঠিক আছে? কারণ এই যে উপরের চ্যাপ্টারগুলো তোমার বেশি কিছু টপিক পড়তে হবে না, যেগুলো টপিক আমি বললাম ওইগুলো পড়লে মোটামুটি কভার হয়ে যাবে। এগুলা দেখো। আর অন্তরীকরণ যোগজীকরণ চাইলে তুমি একটা বাদ দিতে পারো, বাদ দিলে কিন্তু মার্কটা তোমার কমে যাবে। তো টার্গেট যদি থাকে 10 প্লাস বা 10 থেকে 15 মার্ক, তো সেই ক্ষেত্রে তুমি যেকোনো একটা বাদ দিতে পারো, অন্তরীকরণ অথবা যোগজীকরণ। অন্তরীকরণ পার্টটা থেকে বেশি প্রশ্ন আসে, তো তুমি চাইলে যোগজীকরণ পার্টটা বাদ দিতে পারো। ঠিক আছে? এদিকে যদি আমরা আসি, তো এদিকে আসলে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা এই দুইটা তুমি বাদ দিতে পারো। বাকি যে 1টা 2টা 4টা এই 4টা চ্যাপ্টার পড়বা, আর এখান থেকে 4টা, মোট 8টা চ্যাপ্টার তুমি দেখে নিতে পারো। ঠিক আছে? অল্প সময়ের মধ্যে। তাহলে দেখবা যে তোমার হচ্ছে মোটামুটি 13 থেকে 14টা প্রশ্ন এখান থেকে চলে আসবে। ঠিক আছে? 4টা চ্যাপ্টার পড়লে 13 থেকে 14টা প্রশ্ন তুমি পাবা। এবার সব ম্যাথ পার্টটা তোমরা কিভাবে আসলে পড়বা, কোন প্রসেসে আগানো উচিত। প্রথম কথা হচ্ছে তুমি অধ্যায়গুলো এনালাইসিস করো, করে দেখো কোনগুলা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। কৃষির জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট এই টপিকগুলো ভালোমতো আগে ক্লিয়ার করো। তো তুমি যখন ইম্পর্টেন্ট টপিকগুলো আগে ক্লিয়ার করবা, তো তখন কনফিডেন্সটা তোমার কিন্তু এমনিতে হাই হয়ে যাবে যে তুমি ইম্পর্টেন্ট পার্টগুলো মোটামুটি পারো এবং সেগুলো থেকে আসার সম্ভাবনা কিন্তু 99% থাকে। ঠিক আছে? তো একটা অধ্যায়ের যে সকল ইম্পর্টেন্ট টাইপগুলো আছে সেগুলো সুন্দর মতো প্র্যাকটিস করো। সূত্রগুলো ভালোমতো দেখো কোন জায়গায় কি সূত্র অ্যাপ্লাই করতে হয় এগুলো বোঝার চেষ্টা করো। তাহলে অনেকটা তুমি কভার করে ফেলতে পারবে অল্প সময়ের মধ্যে। এরপরে টাইপ ওয়াইজ বুঝে বুঝে প্রশ্ন ব্যাংক সলভ করার চেষ্টা করো। ঠিক আছে? টাইপ ওয়াইজ সলভ করলে কি হবে, একটা টাইপ তুমি সলভ করলা, ওই টাইপের 2 থেকে 3টা প্রশ্ন যদি এমসিকিউ প্র্যাকটিস করো তো একটু ঘুরাই দিলেও তুমি সলভ করে ফেলতে পারবা। বাট তুমি যদি র্যান্ডমলি সলভ করে যাও তখন তোমার কিন্তু মাথায় সুন্দর মতো গুছায় রাখতে পারবে না যে কোন টাইপটা কিভাবে হচ্ছে। বাট টাইপ ওয়াইজ সলভ করলে তোমার ব্রেনে কিন্তু সুন্দর মতো সাজানো থাকবে সবগুলা যে এই টাইপে এই প্রসেসে আগাতে হয়। চেষ্টা করবা টাইপ ওয়াইজ বুঝে বুঝে কোশ্চেন ব্যাংকটা সলভ করার। এরপর সকল সূত্র ম্যাথের জন্য কিন্তু আসলে ইম্পর্টেন্ট সূত্রগুলা খুবই ইম্পর্টেন্ট ম্যাথের জন্য। দেখবা যে ডিরেক্ট সূত্র থেকেও তোমার অনেক প্রশ্ন চলে আসছে। তো সূত্রগুলা সবসময় মুখস্থ রাখবা। প্রতিদিন চেষ্টা করবা পড়ার শুরু করার আগে ম্যাথের সূত্রগুলো লিস্ট রিভিশন দেওয়ার। এটা তোমার জন্য বেটার হবে। পরীক্ষার হলে গিয়ে তুমি এটা টের পাবা। ঠিক আছে? আর বেশি বেশি এক্সাম দাও। বেশি বেশি এক্সাম দাও। এক্সাম না দিলে তুমি পরীক্ষার ভীতিটা তোমার দূর হবে না। নিজের গ্যাপটা কোথায় আছে বা তুমি কতটুকু পড়তেছো, কতটুকু ইমপ্রুভ হচ্ছে এটা সম্পর্কে তুমি কখনোই ধারণা পাবা না। তো আমাদের কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচটা কিন্তু আজকে থেকেই শুরু হবে। তো মাত্র 199 টাকায় তুমি কিন্তু আগামী 40 দিনের একটা সুন্দর গোছানো প্রিপারেশন নিতে পারবা আমাদের রুটিনটা ফলো করে। ঠিক আছে? তো কৃষিগুচ্ছের রুটিনটা দেখতে হলে কমেন্ট বক্স চেক করো, সেখানে রুটিনটা দিয়ে রাখছি। তো যদি মনে হয় যে তোমার জন্য সুইটেবল তাহলে চাইলে ভর্তি হতে পারো, না হলে রুটিনটা তুমি দেখে তোমার মতো কাস্টমাইজ করে প্রিপারেশন নিতে পারো। তো সেই সুযোগটাও তোমাদের জন্য থাকতেছে। তো অল্প সময়, এটা ঘাবড়ানোর কিছু নাই। তোমার জন্য যেমন অল্প সময়, বাকিদের জন্য অল্প সময়। তো চেষ্টা করো সর্বোচ্চ এফোর্টটা দেওয়ার। কোশ্চেন ব্যাংকটা বেশি বেশি এনালাইসিস করো। টাইপগুলা বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা টাইপের কনসেপ্টটা ক্লিয়ার রাখো। সূত্রগুলা মাথায় রাখো। দেখবা যে ম্যাথে একটা ভালো মার্ক তুমি এনশিওর করতে পারবা। আর ম্যাথের প্রশ্নগুলা বেশি মডারেশন হয় না। হুবহু দেখবা যে কোনো না কোনো ভার্সিটিতে আসছে এরকম প্রশ্নই তোমাকে তুলে দিছে। অবশ্যই কোশ্চেন ব্যাংকে এর জন্য বেশি বেশি জোর দাও এই সময়। শেষ মুহূর্তে এসে কোশ্চেন ব্যাংকের উপরে আসলে কিছু নাই। ঠিক আছে? হাবিজাবি পড়ে সময় নষ্ট করো না। কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো এনালাইসিস করো। টাইপগুলা বুঝো, বুঝে বুঝে সলভ করার চেষ্টা করো। এটাই তোমাকে ম্যাথে ভালো একটা মার্ক তুলতে অনেক সাহায্য করবে। ঠিক আছে? আর যারা এক্সাম এসে ভর্তি হবে আমাদের সাথে যোগাযোগ করো। করে একটা গাইডলাইনের মধ্যে থাকার চেষ্টা করো। ইনশাআল্লাহ একটা ভালো আউটপুট তুমি পাবা। তো ভালো থাকো সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।